আমার ৩২ বছর বয়সী দিদি অনেক বছর পর আমাদের বাড়িতে ফিরে এসেছিলেন। তাকে দেখে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল। একসময় সে নিজের পছন্দমতো কাজের খোঁজে অন্য শহরে চলে গিয়েছিল। তখন বাবার সঙ্গে তার বিয়ে নিয়ে বেশ বড়সড় একটা তর্ক হয়েছিল। সেই রাগ আর অভিমানে সে বাড়ি ছেড়ে চলে যায়। দিদির বাড়ি আসার পর থেকে সে সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করত। একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম। জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমি অসাবধানতাবশত মাকে ডাকতে শুরু করলাম। তবে মা তখন বাড়িতে ছিলেন না। আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল। তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, দিদি, আমি নিজেই পারব। কিন্তু তিনি শান্তভাবে বললেন, লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে। আমাকে সাহায্য করতে দাও। আমি কিছু বললাম না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ আমার দিদি ছিলেন অনেক সুন্দর, গায়ের রং ছিল অনেক ফর্সা। তার বয়স ৩২ হলেও তাকে দেখলে মনে হতো এখনও তার বয়স ১৮। কারণ তিনি তার শরীরের অনেক যত্ন করতেন, যা তাকে অনেক আকর্ষণীয় করে তুলত। জানি না কেন তিনি এখনও বিয়ে করেননি। আমার নাম ঈশান। আমি ১০ম শ্রেণীর ছাত্র। আমার জীবন অন্য সাধারণ শিশুদের মতো ছিল না, কারণ বাবা মা দুজনেই কর্মজীবী। বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকত, বিশেষ করে দুপুরে স্কুল থেকে ফিরে নিজেকে একা পেতাম। প্রায়ই ভাবতাম যদি কেউ থাকত যে আমার অপেক্ষায় থাকত, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। একদিন হঠাৎ আমার দিদি প্রিয়া বাড়ি ফিরে এলো। অনেকদিন ধরে সে অন্য শহরে পড়াশোনা এবং চাকরি করছিল। বাড়ি ফেরার পর থেকে সে আমার সঙ্গে সময় কাটাতে শুরু করল। স্কুল থেকে ফিরে দেখতাম সে আমার অপেক্ষায় বসে আছে। আমরা গল্প করতাম, একসঙ্গে খেতাম, সময় কাটাতাম। একদিন আমি বইপত্র গুছাতে গিয়ে সমস্যায় পড়ি। দিদি হেসে এসে বলল, তুমি এত এলোমেলো কেন? সে গুছিয়ে দিয়ে বলল, এভাবে একটু ঠিকঠাক চললে তো ভালো হয়। ধীরে ধীরে আমাদের দিনগুলো সুন্দর হয়ে উঠল। দিদি আমার জীবনের শূন্যতাগুলো পূরণ করল। তার বয়স ৩২ বছর, এখনও বিয়ে হয়নি। বাবা জানালেন সে কিছুদিন আমাদের সঙ্গে থাকবে। এই খবর যেন আমার জীবনে নতুন আলো নিয়ে এলো। অবশেষে আমার পাশে কেউ থাকবে, আমার গল্প শুনবে এবং যত্ন নেবে। বাড়ির দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গেই দিদি আমাকে দেখে গলা জড়িয়ে ধরল। সে হাসি মুখে বলল, তুই তো অনেক বড় হয়ে গেছিস ঈশান। তার কণ্ঠে এমন একটা মমতা আর ভালোবাসা ছিল, যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওই মুহূর্তের অনুভূতি আমি কোনো কথায় প্রকাশ করতে পারব না। বাবা দিদির থাকার জন্য আমার ঘরে ব্যবস্থা করলেন। প্রথমে একটু অস্বস্তি লাগলেও, কারণ আমি কখনো আমার ঘর কারোর সঙ্গে ভাগ করিনি। দিদির সঙ্গে ঘর শেয়ার করা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হল। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। দিদি আসার পর থেকেই আমার জীবনে অনেক পরিবর্তন এলো। দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে আমি দেখতে পেতাম দিদি দরজার সামনে আমার জন্য অপেক্ষা করছে। আমি ঘরে ঢুকতেই সে আমার স্কুল ব্যাগটা নিয়ে বলতো, আগে হাত ধুয়ে নে, তারপর খেতে বসবি। তার এই যত্ন আর ভালোবাসা আমার দিনগুলোকে আরও সুন্দর করে তুলেছিল। আমাদের সময়টা কাটত গল্প, হাসিঠাট্টা আর স্মৃতিচারণে। দিদি আমার পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে আমাকে সাহায্য করত। সে শুধু আমার দিদি নয়, আমার সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়েছিল। দিদি শুধু আমার খাওয়া দাওয়া দেখাশোনা করত না, আমার পড়াশোনাতেও সাহায্য করত। এমনকি আমার হোমওয়ার্ক করতেও পাশে থাকত। আমি জানতাম দিদি বাড়িতে আসার পেছনে আরেকটি বড় কারণ ছিল। কয়েক মাস আগে আমার থাইরয়েড রোগের সমস্যা ধরা পড়ে। আমার বয়সে এটি খুবই অস্বাভাবিক ছিল এবং আমার জন্য একটি বড় ধাক্কা। এই রোগের চিকিৎসার জন্য আমাকে প্রতিদিন থাইরয়েডের ইনজেকশন নিতে হতো। একজন পুরুষ নার্স প্রতিদিন দুপুরবেলা আমার বাড়িতে এসে আমাকে ইনজেকশন দিত। সে খুব দায়িত্ব নিয়ে তার কাজ করত। যদিও ইনজেকশন নেওয়া আমার জন্য সহজ ছিল না, কিন্তু এটি ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। দিদি বাড়িতে আসার পর থেকেই আমার জীবন অনেক বদলে যায়। সে আমার স্কুল যাওয়া থেকে শুরু করে পড়াশোনার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সকালবেলা সে আমাকে সময়মতো ঘুম থেকে তুলে স্কুলের জন্য তৈরি করত। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় দিদি দরজায় অপেক্ষা করত। ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করত, আজ স্কুল কেমন গেল? তার এই যত্ন এবং ভালোবাসা আমার জীবনের কঠিন সময়গুলোকে অনেক সহজ করে তুলেছিল। দিদি শুধু আমার দিদি নয়, সে আমার জীবনের এক বিশাল শক্তি হয়ে উঠেছিল। সেদিন তার কথাগুলো শুনে আমার মনের ভার অনেকটা কমে গিয়েছিল।
সাম্প্রতিক সময়ে আমার শরীরের অবস্থা আগের মতো ছিল না। থাইরয়েড সমস্যার কারণে আমি দ্রুত ক্লান্ত হয়ে যেতাম এবং মাঝে মাঝে দুর্বলতাও অনুভব করতাম। দিদি আমার এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল। তিনি আমার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন নিতে শুরু করেন। নিজের হাতে খাবার বানিয়ে বলতেন, ঈশান, তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবি। এই সবই তোর স্বাস্থ্যের জন্য জরুরি। যখন পুরুষ নার্স এসে আমাকে ইনজেকশন দিত, তখন দিদি আমার পাশে বসে থাকত। তিনি আমার হাত ধরে বলতেন, ভয় পাবি না, এটা খুব অল্প সময়ের ব্যাপার। তার কথায় আমি অনেকটা সাহস পেতাম। দিদি অনেক দিন ধরে বাড়িতে ছিল এবং আমার স্কুলে যাওয়া থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনিই সামলাতেন। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন এমন হলো বুঝতে পারছিলাম না। ঘরটা আধা অন্ধকার ছিল, কিন্তু আমার শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ভুলবশত ঘটেছে, হয়তো ঘুমের মধ্যে দিদির হাত আমার দিকে চলে এসেছে। কিন্তু এই অনুভূতি আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করল। আমি কিছুক্ষণ চুপচাপ শুয়ে ভাবতে থাকলাম, হয়তো আমি ভুল বুঝছি। দিদির এমন কাজ ভুলবশতই হয়েছে। তিনি তো আমার বড় বোন, যার প্রতি আমি পুরোপুরি বিশ্বাস করি। কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটল। এবার আমি সম্পূর্ণ জেগেছিলাম। দিদির আচরণ আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করল। তার এই স্পর্শ আর ভুল মনে হচ্ছিল না। আমার ভেতরে অস্বস্তি আরও বাড়তে লাগল। আমি তাকে এমন রূপে আগে কখনো দেখিনি। তিনি তো সেই মানুষ যিনি আমার যত্ন নেন, পড়াশোনায় সাহায্য করেন এবং মায়ের মতো করে আমার পাশে থাকেন। সেই রাতে আমি কিছুই বলিনি, শুধু চুপচাপ শুয়েছিলাম। কিন্তু মনের ভেতর নানা চিন্তা ঘুরছিল। এমনটা কেন ঘটছে তা বুঝে উঠতে পারছিলাম না। 2 রাত ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল। অবশেষে আমি ঠিক করলাম, আর চুপ করে থাকা যাবে না। এটা আমার জন্য খুব বড় বিষয় ছিল। আমি দিদির সঙ্গে কথা বলার সাহস সঞ্চয় করতে শুরু করলাম। তবে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল, যদি আমার কথা বলার ফলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায়। কিন্তু আমি জানতাম এমন কিছু হলে তা ঠিক নয়। তাই এই বিষয়ে কথা বলা খুবই জরুরি। পরের দিন দুপুরে যখন স্কুল থেকে বাড়ি ফিরলাম, তখন রাতের ঘটনাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি খুব অস্থির ছিলাম। খাবার খেতে বসে আর নিজেকে আটকাতে পারলাম না। অবশেষে দিদির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি সরাসরি বললাম, দিদি, গত 2 দিন ধরে রাতে ঘুমানোর সময় তুমি কেন আমার গায়ে হাত রাখছ? তোমার কি কোনো দুঃস্বপ্ন হচ্ছে? আমার প্রশ্ন শুনে দিদির মুখের ভাব মুহূর্তে বদলে গেল। তার চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিল, যা আমি স্পষ্টই বুঝতে পারছিলাম। মনে হচ্ছিল তিনি এই প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিলেন না। কিছুক্ষণ পুরো ঘর নিস্তব্ধ হয়ে রইল। এরপর দিদি হালকা কাপা গলায় উত্তর দিলেন, হয়তো আমি কোনো স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নের মধ্যেই হয়তো ভুলবশত আমার হাত তোর গায়ে চলে গেছে। তার কণ্ঠে এক ধরনের দ্বিধা ছিল। তবে তার উত্তর শুনে আমি কিছুটা শান্ত হলাম। মনে হলো হয়তো আমি বাড়াবাড়ি করে কিছু ভেবেছি। দিদি তো আমার বড় বোন, যিনি আমার দেখাশোনার জন্য এখানে এসেছেন। আমি তার কথাগুলো বিশ্বাস করে নিলাম। ভাবলাম হয়তো এটা সত্যিই স্বপ্নের কারণে ঘটেছে। কিন্তু তার পরিবর্তিত মুখের অভিব্যক্তি এবং দ্বিধাগ্রস্ত উত্তর আমার মনে একটা প্রশ্ন রেখে গেল। আমি এই বিশ্বাসটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আমার ভেতরে একটা অজানা ভয় এবং সন্দেহ ঠিকই রয়ে গেল। সেদিনের পর থেকে আমি দিদির আচরণের প্রতি বেশি নজর দিতে শুরু করলাম। তার কিছু কিছু আচরণ আমার কাছে অদ্ভুত মনে হতে থাকল। সেদিন রাতে অস্বস্তি আমার মনকে গ্রাস করেছিল। রাতে ঘুমানোর কিছু সময় পরেই আমার ঘুম ভেঙে যায়। ঘুমানোর আগে আমি একটু পানি খেয়েছিলাম, হয়তো সেই কারণেই আমার মধ্যরাতে ঘুম ভেঙেছিল। আমি উঠে দেখি দিদি আমার পাশে নেই। প্রথমে ভাবলাম হয়তো বাথরুমে গিয়েছে, কিন্তু ঘরের বাথরুমেও তাকে পেলাম না। তখন ঠিক করলাম ঘর থেকে বেরিয়ে একটু খুঁজে দেখি। ঘরের বাইরে গিয়ে চারদিকে তাকিয়ে দেখি দিদি মায়ের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে কি যেন দেখছিলেন। এটা কেন করছিলেন তা বুঝতে পারছিলাম না। আমি ভেবেছিলাম দিদির কাছে গিয়ে জিজ্ঞেস করব, কিন্তু তার আগেই তিনি আমার ঘরের দিকে ফিরে আসেন। যদি তিনি আমাকে দেখে ফেলতেন তাহলে হয়তো ভাবতেন আমি তাকে অনুসরণ করছি। তাই তার ঘরে ফেরার আগে দ্রুত নিজের জায়গায় ফিরে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে দিদি ঘরে ফিরে এলেন এবং নিজের জায়গায় শুয়ে পড়লেন। কিন্তু তার সেই অদ্ভুত আচরণ আবার শুরু হলো। তিনি আমার শরীর ছুঁতে লাগলেন।
আমি বুঝতে পারছিলাম না দিদি কেন এমন অদ্ভুত আচরণ করছেন। তবে এটা নিশ্চিত বুঝতে পারলাম যে মায়ের ঘরে কি দেখার পরই তিনি এমন করেন। এখন আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। পরের দিন দুপুরে বাড়িতে আমরা দুজনই ছিলাম। দিদি আমাকে পড়াশোনা শেখাচ্ছিলেন। তখন সুযোগ নিয়ে আমি সহজভাবে জিজ্ঞেস করলাম, দিদি তুমি এত সুন্দর, তবুও তোমার বিয়ে হয়নি কেন? দিদি মুচকি হেসে বললেন, আগে মনে হতো বিয়ে মানে অনেক দায়িত্ব এবং ঝামেলা, তাই এর থেকে দূরে থাকতাম। কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে করাটা দরকারি। তবে আমার বয়স যেহেতু একটু বেড়ে গেছে, তাই মনের মতো সঙ্গী পাওয়া কঠিন। তার এই কথার পর আমি আর কোনো প্রশ্ন করিনি। চুপচাপ পড়ায় মন দিলাম। কিছুক্ষণ পরেই এক নার্স বাড়িতে এলেন আমাকে ইনজেকশন দিতে। ইনজেকশন নিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে শুয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর খুব ক্ষুধা অনুভব করলাম। তখন দিদিকে ম্যাগি বানানোর কথা বললাম। তখন দিদি মায়ের ঘরে ছিলেন। আমি ঘরের কাছে গিয়ে দেখলাম দিদি নিজেকে আয়নায় দেখছেন। স্নান সেরে তিনি যেন নিজের 18 বছরের মেয়ে মনে করে দেখতে চেষ্টা করছিলেন। তাকে এমনভাবে আয়নায় নিজের প্রতি মগ্ন হতে দেখে আমি একটু হতবাক হয়েছিলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন তিনি নিজের এই মগ্নতা থেকে বেরিয়ে আসবেন। আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু দিদি যেন নিজের এক অদ্ভুত জগতে ছিল। নিজেকে নায়িকা মনে করে আয়নার সামনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। ক্ষুধার তীব্রতায় আমি আর সহ্য করতে পারলাম না। অবশেষে তার ঘরে গেলাম। আমাকে দেখে দিদি হালকা লজ্জা পেলেন এবং একটু হাসলেন। তিনি তখন স্নানের পোশাক পরা অবস্থায় ছিলেন। আমাকে দেখে বললেন, উঠে পড়েছ ঈশান? তাহলে বলো তো আমি কেমন দেখাচ্ছি? আমি আসলে ক্ষুধার জন্য তার কাছে গিয়েছিলাম, কিন্তু দিদি যেন আমার মুখ থেকে নিজের প্রশংসা শোনার জন্যই অপেক্ষা করছিলেন। হঠাৎ তিনি আমার হাত ধরে আমাকে আয়নার সামনে নিয়ে গেলেন। এক হাত আমার গলায় রেখে পেছনে দাঁড়িয়ে বললেন, ঈশান, তোমার কি মনে হয় আমার কি এখনো বিয়ে করা উচিত? দিদির এমন প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি বললাম, দিদি, বিয়ে করার সিদ্ধান্ত পুরোপুরি তোমার ব্যক্তিগত বিষয়। আমি এ নিয়ে কিছু বলতে পারবো না। আসলে আমি এখানে এসেছি কারণ খুব ক্ষুধা লেগেছে। তুমি কি আমার জন্য ম্যাগি বানাতে পারবে? আমার কথা শুনে দিদি হেসে বললেন, আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে গেছো, কিন্তু এখনো ছোটদের মতো আচরণ করছো। ঠিক আছে, তোমাকে বড় হওয়ার দায়িত্ব আমিই নিলাম। তুমি এখানে বসো, আমি প্রস্তুত হয়ে আসছি। আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর তিনি আমার জন্য ম্যাগি বানিয়ে আনলেন। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, মায়ের ঘরে ঠিক কী হচ্ছে তা জানার জন্য আমাকে সেখানে নজর রাখতে হবে। রাতে শোয়ার পর কিছুক্ষণ ঘুমের ভান করলাম। তারপর হঠাৎই বকবক করতে শুরু করলাম, পানি কোথায়? খুব পিপাসা লেগেছে। এমনটা করছিলাম যেন দিদি বুঝতে পারে আমি সত্যিই পানি খুঁজছি। ঘরে পানি না পেয়ে আমি বললাম, মনে হচ্ছে কিচেন থেকে পানি আনতে হবে। সবকিছু আমি ইচ্ছে করেই করছিলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম দিদি জেগে আছেন। তার আচরণ বুঝতে আমার এই পরিকল্পনা ছিল। আমি বুঝতে চেয়েছিলাম দিদির মনে আসলে কি চলছে। রাতের সময় পানি খুঁজতে ঘর থেকে বেরোলাম। তবে রান্নাঘরের দিকে না গিয়ে আমি মায়ের ঘরের দিকে পা বাড়ালাম। দরজাটা সামান্য খোলা ছিল। আমি ভেতরে উকি দিয়ে যা দেখলাম তাতে কিছু বিষয় স্পষ্ট হয়ে গেল। মা আর বাবা একসঙ্গে বসেছিলেন। বাবা মাকে আলতো করে কাছে টেনে নিচ্ছিলেন। এই দৃশ্য দেখে আমার মনের মধ্যে কিছু চিন্তা পরিষ্কার হতে শুরু করল। আমি তখন চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। ঘরে এসে দেখলাম দিদি আগের মতোই শুয়ে আছে। তবে আমি নিশ্চিত ছিলাম সে ঘুমিয়ে নেই। তার মনেও নিশ্চয়ই কিছু চলছিল। আমি ঠিক করলাম এই বিষয়টি দিদির সঙ্গে কথা বলতে হবে। অনেক দিন ধরে যা চলছে তা আমাকে মানসিকভাবে খুবই অস্বস্তিতে ফেলেছিল। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার মাথায় ঘুরছিল দিদির অদ্ভুত আচরণ আর মায়ের ঘরে দেখা সেই দৃশ্য। এরপর 3 দিন কেটে গেল। আমার গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে। মা বাবা ছুটির জন্য একটি ভ্রমণের পরিকল্পনা করলেন। তবে সেই ভ্রমণ ছিল শুধু তাদের জন্য। তারা বললেন, আমার সামনে বোর্ড পরীক্ষা রয়েছে। এই সময়টা পড়াশোনার জন্য কাজে লাগানো উচিত। আমি অনেক বুঝিয়েও তাদের সঙ্গে যেতে রাজি করাতে পারলাম না। মা বাবা বললেন, ঈশান, এই সময়টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। 3 দিন পর আমার ছুটি শুরু হতেই মা বাবা তাদের ভ্রমণে বেরিয়ে গেলেন। বাড়িতে আমি আর দিদি একাই রয়ে গেলাম। মা বাবা চলে যাওয়ার পর দিদি কিছুটা উদাসীন হয়ে পড়ল।
আমি তার পাশে গিয়ে বসে হাসতে হাসতে বললাম, দিদি, এখন তো তোমারও বিয়ে করার ইচ্ছে হচ্ছে, তাই না? এখানে এসে মা বাবাকে একসঙ্গে দেখে নিশ্চয়ই মনে হয় তোমারও এমন একজন থাকা উচিত যে তোমাকে ভালোবাসবে। আমার কথা শুনে দিদির চোখে পানি চলে এলো। সে কান্নার মধ্যে বলল, ঈশান, তুমি সত্যিই আমার মনের কথা বুঝে ফেলেছ। এরপর সে তার মনের কথা বলতে শুরু করল। সেদিন সকালে দিদি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো অনেক বড় হয়ে গেছ। আমি এতদিন ভেবেছিলাম তুমি এখনো ছোটই আছো, কিন্তু তোমার কথাগুলো শুনে মনে হলো তুমি এখন সত্যিই একজন পরিপক্ক মানুষ। তারপর দিদি বলল, তোমার কি সত্যিই মনে হয় এই বয়সে আমাকে কেউ পছন্দ করতে পারে? দিদির এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। তবে সেই দিনের পর থেকে দিদির আচরণে এক আশ্চর্য পরিবর্তন দেখা দিল। দিদি মায়ের কিছু স্টাইলিশ পোশাক পরতে শুরু করলেন। দিদিকে ওই রকম পোশাকে দেখলে আমারও চোখ আটকে যেত। বিশেষ করে যখন তিনি মেকআপ করে সেজেগুজে আসতেন, তখন তিনি আমার কাছ থেকে প্রশংসা শোনার জন্য অপেক্ষা করতেন। শুধু তাই নয়, মাঝে মাঝে আমার সঙ্গে ছবি তুলতে চাইতেন এবং ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি থাকতেন। তার আচরণ আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি করেছিল। তবে আমি কিছু বলিনি। একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম। জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমি অসাবধানতাবশত মাকে ডাকতে শুরু করলাম। তবে মা তখন বাড়িতে ছিলেন না। আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল। তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ঈশান? আমি সবকিছু খুলে বললাম। তিনি হেসে বললেন, তোমার মাও বাড়িতে নেই, তাই তোমার সমস্যা মেটাতে এখন আমাকেই এগিয়ে আসতে হবে। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, দিদি, আমি নিজেই পারব। কিন্তু তিনি শান্তভাবে বললেন, লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে। আমাকে সাহায্য করতে দাও। আমি কিছু বললাম না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিটের মধ্যেই তিনি সমস্যার সমাধান করে দিলেন, আর আমি স্বস্তি পেলাম। তবে ওই ঘটনার পর দিদির আচরণে এক ধরনের পরিবর্তন দেখা গেল। তিনি বললেন, ঈশান, আমি সবসময় তোমাকে ছোট মনে করতাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি অনেক বড় হয়ে গেছ। তার কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। সেদিন সন্ধ্যায় দিদি বললেন, মা বাড়ি না ফেরা পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিচ্ছি। আমি লজ্জায় না বলতে চেয়েছিলাম, কিন্তু তিনি জোর দিয়ে বললেন, তোমার ভুল যাতে আর না হয় সেটা দেখা আমার দায়িত্ব। পরের দিন দুপুরে যখন আমি ঘুমাচ্ছিলাম না, টিভি চালিয়ে বসেছিলাম, হঠাৎ টিভির আওয়াজ শুনে দিদি মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। তার অভিব্যক্তি দেখে মনে হলো তিনি আমার প্রতি আরও খেয়াল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সেদিন মায়ের একটি স্টাইলিশ পোশাক পরেছিলেন এবং তার চলাফেরায় কিছুটা ভিন্নতা লক্ষ্য করলাম। একদিন দিদি বললেন, ঈশান, আজ তোমার জন্য আমি বিশেষ করে পানিপুরি বানিয়েছি। আমি হেসে বললাম, ঠিক আছে, আনো। দিদি কিচেনে যাওয়ার আগে টিভি বন্ধ করে দিলেন। তবে আশ্চর্যজনকভাবে তিনি আমাকে হলের পরিবর্তে আমার ঘরে নিয়ে গেলেন। সেখানে আমাকে বিছানায় বসিয়ে নিজের হাতে পানিপুরি খাওয়াতে শুরু করলেন। পানিপুরি খাওয়ানোর সময় দিদি বারবার আমার চুলে হাত বুলিয়ে বলছিলেন, তুমি অনেক বুদ্ধিমান হয়ে গেছ, এখন তো অনেক বড় হয়ে গেছ। তার পারফিউমের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আমার চোখ ভারী হয়ে এলো এবং আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, তখন মাথাটা ভারী লাগছিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। কিছু সময় পর দিদি ঘরে ঢুকে এক অদ্ভুত হাসি নিয়ে বললেন, ঈশান, তুমি জানো না তুমি আমার জীবনে কত আনন্দ নিয়ে এসেছ। আমি তার কথা ঠিকমতো বুঝতে পারছিলাম না, শুধু মাথা নেড়ে সাড়া দিলাম। এরপর দিদি বললেন, ফ্রেশ হয়ে এসো, আমরা অনেক মজা করব। ফ্রেশ হয়ে যখন ঘর থেকে বের হলাম, তখন দেখলাম দিদি আমার পছন্দের গান চালিয়েছেন। সাধারণত তিনি ড্যান্স বা ডিজে গান একেবারেই পছন্দ করতেন না, কিন্তু সেদিন তিনি নিজেই আমার হাত ধরে বললেন, চলো নাচি। আমাকে ড্যান্স শেখাতে শেখাতে দিদি বললেন, তোমার সাথে আজ এত মজা হচ্ছে, মনে হচ্ছে দিনগুলো খুব সুন্দর হয়ে গেছে। দিন যেতে লাগলো এবং আমি বুঝতে পারছিলাম না কেন দিদি এত খুশি থাকছেন। তবে প্রতিদিন দুপুরে ঘুম থেকে ওঠার পর শরীরটা ক্লান্ত লাগত। আমি যখনই জিজ্ঞাসা করতাম, দিদি মুচকি হেসে বলতেন, তুমি আমাকে আজও অনেক খুশি করেছ। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি তাকে খুশি করছি। তবে আস্তে আস্তে তার সাথে কাটানোর সময় আমাকে ভালো লাগতে শুরু করল। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও ধীরে ধীরে আমি দিদির আচরণে অভ্যস্ত হয়ে পড়লাম। আমাদের সম্পর্কের মধ্যে এক ধরনের নতুনত্ব আসতে লাগল। কিন্তু এই পরিবর্তন কোথায় গিয়ে দাঁড়াবে তা তখনও আমি বুঝতে পারিনি।
আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমাকে এবং আমার পরিবারকে পুরোপুরি হতবাক করে দিয়েছিল। হঠাৎ করেই আমার শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। মাথা ঘোরা, দুর্বলতা, এসব অনুভূতি ক্রমশ বাড়তে লাগল। বাড়ির লোকজন আমাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেল। যখন আমার চোখ খুলল, তখন বুঝতে পারলাম আমি প্রায় 1 মাস ধরে আইসিইউতে ছিলাম। এই 1 মাস ছিল আমার জীবনের সবচেয়ে অজানা এবং জটিল সময়। ডাক্তাররা জানালেন আমার অসুস্থতার কারণ একটি বিরল মানসিক সমস্যা। তারা আরও বললেন আমি বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে আমার কল্পনার একটি পৃথক জগৎ তৈরি করেছিলাম। ডাক্তাররা আমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের জানালেন আপনারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে ছেলের মানসিক এবং আবেগগত অবস্থার দিকে সঠিক সময়ে নজর দিতে পারেননি। এটি তার অসুস্থতার প্রধান কারণ। তারা আরও জানালেন ছেলে একটি বিভ্রান্তিকর ধারণার মধ্যে আটকে গিয়েছিল। তার মনে হয়েছে ভালোবাসা কেবলমাত্র নির্দিষ্ট সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ। তার বয়স এবং আবেগের পরিবর্তনের সময়ে সে সঠিক দিক নির্দেশনা পায়নি। এই কথাগুলো শোনার পর আমার মা বাবা খুবই অনুশোচনা করলেন। তারা বুঝতে পারলেন যে আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তাদের আরও মনোযোগী হওয়া উচিত ছিল। পরবর্তীতে আমি আমার কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে বাস্তব জীবনে ফিরে আসার জন্য ধীরে ধীরে চেষ্টা করতে শুরু করলাম। আমার পরিবার আমাকে সঠিকভাবে সমর্থন করল এবং একসময় আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হলাম। সে আমাকে খুবই প্রভাবিত করেছিল। যখন আমি তাকে এবং তার ভালোবাসার মানুষকে একসাথে দেখতাম, তখন মনে হতো যেন আমি তাদের জীবনযাত্রার অংশ হয়ে গিয়েছি। এসব দেখে আমার মনের সম্পর্কে এবং ভালোবাসা নিয়ে ভুল ধারণা তৈরি হতে শুরু করেছিল। এরপর আমি আমার মোবাইল ফোনে অপ্রয়োজনীয় এবং ভুল বিষয় দেখতে শুরু করলাম, যা ধীরে ধীরে আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। এর প্রভাব আমার শরীর এবং মানসিক অবস্থার ওপর পড়তে শুরু করল। দিন দিন আমি আরও বেশি দুর্বল হতে লাগলাম। মাথা ঘোরা, ক্লান্তি, এসব অনুভূতি আমাকে ক্রমশ কাবু করে ফেলছিল। একসময় আমার অবস্থার গুরুতর অবনতি হলে বাড়ির লোকেরা আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমার শারীরিক এবং মানসিক অবস্থার এই অবনতির জন্য আমার পরিবারও কিছুটা দায়ী। তারা সময়মতো আমার মানসিক অবস্থার প্রতি মনোযোগ দেয়নি। ডাক্তারদের কথাগুলো শুনে আমার মা বাবা খুবই ভেঙে পড়লেন। তারা বুঝতে পারলেন আমি কতটা সমস্যায় ছিলাম। সেই সময় আমার বড় বোনও সেখানে উপস্থিত ছিল। ডাক্তারের কথাগুলো শোনার সময় তার চোখে একটি ভিন্ন ধরনের অনুভূতির ছাপ ছিল। পরবর্তীতে যখন আমি আইসিইউ থেকে বাইরে এলাম, তখন আমার দিদির গলায় একটি নতুন হাড় দেখতে পেলাম। তখনই আমি বুঝতে পারলাম আমার অসুস্থতার সময় মায়বাবার উদ্যোগে দিদির বিয়ে সম্পন্ন হয়েছে। এটি আমার জন্য একদম অপ্রত্যাশিত ছিল। এটি জানার পর আমার মনের মধ্যে মিশ্র অনুভূতি তৈরি হল। আমি বুঝতে পারছিলাম না আমার মনের এই অনুভূতিগুলো ঠিক কিনা। এটি ছিল এমন একটি মুহূর্ত যেখানে আমি বাস্তবতা এবং নিজের আবেগের মধ্যে পার্থক্য করতে শিখছিলাম। আমার অনুভূতি এবং চিন্তাগুলো বোঝার প্রয়োজন ছিল। আমার অবস্থার দিকে তাকিয়ে দিদি আমার কাছে ক্ষমা চেয়েছিল। উনি বলেছিলেন, ঈশান, আমি তোমার যত্ন নিতে এসেছিলাম, কিন্তু আমি নিজেই আমার দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম। তোমার মতো আমিও একা হয়ে পড়েছিলাম। তোমার মাধ্যমেই আমার পরিচয় হয়েছিল সেই ব্যক্তির সাথে এবং ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি আমার জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কখনো তোমার দিকে মনোযোগ দিইনি। এটা আমারও ভুল ছিল। দিদির কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। কারণ সেই সময় আমি কথা বলার অবস্থায় ছিলাম না। আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি ঘটছে। আমার মানসিক অবস্থার কারণ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পুরো ব্যাপারটাই আমার জন্য এক বিশাল ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। যখন আমার অসুস্থতার বিষয়টি স্পষ্ট হল, তখন মা বাবা সিদ্ধান্ত নিলেন যে এবার তারা নিজেরাই আমার যত্ন নেবেন। সেই দিন থেকে তারা আমার সাথে কথা বলা শুরু করলেন এবং ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম যে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয়, এটি মা বাবা ও সন্তানের মধ্যেও গভীরভাবে বিদ্যমান। মা বাবা আমাকে বুঝিয়েছিলেন যে পরিবারের উপস্থিতি এবং যত্ন সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারা আমার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলেন এবং আমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করলেন। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে সন্তানেরা তাদের মা বাবার কাছ থেকে যে ভালোবাসা এবং মনোযোগ পায় তা অন্য কোনো সম্পর্ক থেকে সম্ভব নয়। আমি বুঝতে পারলাম যে যে কোনো সম্পর্কের শক্তি এবং সৌন্দর্য তার মধ্যে থাকা বিশ্বাস এবং বোঝাপড়ার উপর নির্ভর করে। মা বাবা আমাকে শিখিয়েছেন যে আমাদের কখনোই আমাদের সন্তানদের একা ফেলে রাখা উচিত নয়।
তাদের মানসিক এবং আবেগত স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের দিনে অনেক মা বাবা আমরা ক্যারিয়ারের চাপে প্রায়ই সন্তানদের অনুভূতি ও প্রয়োজন উপেক্ষা করি, যা তাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে। একাকিত্ব, বিষণ্ণতা এবং মানসিক সমস্যার শিকার হয় তারা। সন্তানদের সুস্থ ও সুখী রাখতে হলে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা, মনের কথা শোনা এবং মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া জরুরি। ছোট ছোট কাজ তাদের মানসিক শান্তি ও সুখ এনে দেয়। তাদের সঙ্গে সময় কাটানো, ভালোবাসা প্রদর্শন এবং মজবুত সম্পর্ক গড়ে তোলা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। মা বাবার সমর্থন সন্তানদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগায়। তাই তাদের মানসিক স্বাস্থ্য ও সুখ আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প। কেমন লাগল আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও সুন্দর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন গল্প আপনি মিস না করেন। ধন্যবাদ। আমি একজন মানসিক রোগী ছিলাম। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম, কিন্তু আমি একা একা কথা বলি, একা একা হাসি। আর তাই বাবা আমায় মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, আপনার মেয়েকে সুস্থ করতে হলে আমার কেবিনে 7 থাকতে হবে। আর আমার বাবা ডাক্তারের কাছে রেখে চলে গেলেন। তারপর একদিন গভীর রাতে ডাক্তার আমার কেবিনে এসে আমার সাথে। বাকিটা গল্পতেই বলছি। ইদানিং সোহেল চৌধুরী তার পুত্রদের নিয়ে খুব চিন্তিত হয়ে রয়েছেন। সোহেল চৌধুরীর 3 পুত্র, অনিক চৌধুরী, মেঘ চৌধুরী, রৌদ্র চৌধুরী। 3 পুত্রই দেখতে মাশাল্লাহ মারাত্মক সুদর্শন। বড় ছেলে অনিক চৌধুরী পেশায় একজন ডাক্তার, বয়স 26 ছুঁই ছুঁই। শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় ছাত্রজীবনে প্রেম করার সময় পায়নি। মেডিকেলের অনেক সুন্দরী তরুণীরা তার পিছু পিছু ঘুরেছে। এমনকি এখনও তার বাড়িতে মেয়ের বাবারা তার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। অতিরিক্ত বিয়ের প্রস্তাব সামলাতে সামলাতে সোহেল চৌধুরী হিমশিম খান। রোজ রোজ বিভিন্ন মেয়ের বাড়ি থেকে টেলিফোন আসে, কিন্তু অনিকের মতামত ছাড়া তো আর বিয়ের দিকে এগোনো যায় না। বহু নারী অনিকের মন জয় করার জন্য পাল্লা দিয়ে উঠেছে। কেউ কেউ অনিকের রূপের পাগল, আর কেউ কেউ তার উজ্জ্বল ক্যারিয়ারের। তাদের একটাই লক্ষ্য, অনিকের সাথে প্রেম করা এবং বিয়ে করা। অনিক রুগী দেখার জন্য চেম্বারে এসে বসল। মধ্যবয়স্ক এক ভদ্রলোক একটা অল্পবয়সী মেয়েকে নিয়ে চেম্বারের ভিতরে এসে বসলেন। উনার শুকনো মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি উনার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। সবগুলো রিপোর্ট দেখে অনিক বলে উঠল, সবকিছু তো নরমালি আছে। মেয়েটা অনিকের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলল, আমার কোনো সমস্যা নেই তো, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। ভদ্রলোক, আমার মেয়ে তাহমিনা রুমের ভিতর একা একাই নিজের সাথে কথা বলতে থাকে। সবসময় অদ্ভুত আচরণ করে। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছে। সারাদিন বই নিয়ে পড়ে থাকে। পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না। কতবার বলেছি একটু বাহিরের হাওয়া বাতাস লাগা, কিন্তু কারো কোনো কথাই শোনে না। অনেক খুব বেশি পড়াশোনার চাপেই হয়তো এমনটা হয়েছে। ভদ্রলোক বাড়ি থেকে ওকে এখন বিয়ে দেওয়ার কথা বলছে। রোগ বেড়ে গেলে যদি আর কেউ পাগলি ভেবে বিয়ে না করে। অনেক দেখুন, ওরকম পড়াশোনা আমিও করেছি। আমাদের দেখতে হবে ওর আচরণের ধরনটা কেমন, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ওকে কয়েকদিন পড়াশোনা থেকে দূরে রাখতে হবে। আমরা ওনাকে হাসপাতালে অ্যাডমিট করছি। তাহমিনা, আরে বাবা, আমার বান্ধবীরা আমাকে বলেছে একটা বিয়ে করে নিতে। তাহলে নাকি আমি পড়াশোনা থেকে একটু দূরে থাকব, প্রেম নিয়ে ব্যস্ত থাকব? হি হি হি, আমি তো একটা প্রেম করার চেষ্টাই করছি। হা হা হা। আচ্ছা বাবা, আমি যদি অনেকগুলো বিয়ে করে ফেলি তাহলে আমি অনেক ব্যস্ত থাকব, তাই না? ভদ্রলোক দেখুন, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছে আমার মেয়ে। আপনি আমার মেয়েকে ভালো করতে পারলেন না? অনেক, আমি কোনো কাজে ব্যর্থ হই না, ভরসা রাখুন। তাহমিনা হাসতে হাসতে বলল, বাবা ডাক্তারটা খুব হ্যান্ডসাম, তাই না? আমার সাথে মানাবে? আমি ওনাকেই বিয়ে করতে চাই। আচ্ছা ডাক্তার, ভালোবাসা কিভাবে করে? তাহমিনার বাবা এবার কান্নায় ভেঙে পড়লেন। টেবিলের উপর বাড়ি দিতে দিতে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। উনার কান্নার শব্দে 2 জন নার্স ভিতরে চলে এলো। তাহমিনা খিলখিল করে হেসেই যাচ্ছে।
তাহমিনার বাবা দেখছেন তো ওর অবস্থা। দেখলেন তো, এসব জানাজানি হলে ওকে আর কে বিয়ে করবে চাইবে। অবস্থা তো যা খারাপ হওয়ার তা তো হয়েই গেল। বাড়িতে ওর মা ওর চিন্তায় বারবার জ্ঞান হারাচ্ছে। অনেক আচ্ছা, শান্ত হন, কাঁদবেন না। আপনার মেয়ের দায়িত্ব আমি নেব। এই কথা শোনার সাথে সাথে তাহমিনার বাবার মুখ উজ্জ্বল হয়ে যায়। শুকনো মুখে হাসি ফুটে ওঠে। কারণ দায়িত্ব নেওয়ার কথাটায় উনি ভেবে নিয়েছেন ডাক্তার অনিক চৌধুরী তার মেয়ে তাহমিনাকে বিয়ে করবেন। মেয়েকে নিয়ে গিয়ে তিনি হসপিটালের একটা কেবিনে ভর্তি করালেন। আর বাড়িতে ফোন করে তাহমিনার মাকে বললেন তাহমিনার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু তাহমিনার বাবা ভুল শুনেছে, আসলে তাহমিনাকে বিয়ে করতে চায়নি ডক্টর। এর মধ্যে অন্যরকম একটা উদ্দেশ্য ছিল ডক্টরের। ফোনে কথা বলার সময় একজন নার্স এই বিষয়ে সবটা শুনে ফেলল। আর সাথে সাথে সে গিয়ে হসপিটালের ম্যানেজারকে এই সংবাদটা দিয়ে দিল। ম্যানেজার সাহেব ডাক্তার অনিক চৌধুরীর বাড়িতে ফোন করলেন। ম্যানেজার স্যার তো একজন মানসিক রোগীকে বিয়ে করছেন। স্যারকে আটকান। সোহেল চৌধুরী কি আমাদের না জানিয়ে বিয়ে করছে? পাশেই অনিকের মা সাকিনা বেগম দাঁড়িয়েছিলেন। তিনি চেঁচিয়ে বললেন, কে বিয়ে করছে? সোহেল চৌধুরী, তোমার বড় ছেলে নাকি তার হসপিটালেরই একটা রোগীকে বিয়ে করছে। অনিকের মা চিল্লিয়ে বলছেন, এইসব হয়েছে তোমার জন্য। কবে থেকে বলছি ছেলের বিয়ে দাও, বিয়ে দাও। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। সোহেল চৌধুরী, চুপ করো তুমি। তোমার ছেলেরা তো কখনোই কোনো কথা শোনে না। শুনবে কিভাবে? লাই লাই দিয়ে তো ছেলেদের মাথায় তুলে ফেলেছ। সাকিনা বেগম, একদম আমার ছেলেদের নামে উল্টোপাল্টা কিছু বলবে না বলে দিলাম। ওপর পাশ থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ম্যানেজার সাহেব তাড়াতাড়ি কলটা কেটে দিলেন। অনিকের বিয়ে নিয়ে গ্রামের চৌধুরী মহলও এখন খুবই উত্তপ্ত হয়ে রয়েছে। সোহেল চৌধুরীর মেজপুত্র মেঘ চৌধুরী ভার্সিটির বায়োলজি ডিপার্টমেন্টের খুবই অ্যাক্টিভ ছাত্র। বয়স সবে 24। তার সুন্দর চেহারা আর আকর্ষণীয়। ল্যাবে ব্যস্ত থাকার সময় মেঘের মোবাইল ফোন বেজে উঠল। মেঘ একটু সাইডে গিয়ে কলটা রিসিভ করে। ফোন রিসিভ করার সাথেই, সাকিনা বেগম, সর্বনাশ হয়ে গেছে বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মেঘ, কেন মা, কি হয়েছে? ড্যাড কি কিছু করেছে? সাকিনা বেগম, আরে না, অনিক নাকি তার হসপিটালেরই এক রোগীকে বিয়ে করে ঘরে আনছে। মেঘ, হা হা হা, মা তুমি এসব কি বলছো? ভাইয়া এমন কাজ কখনোই করবে না। সো রিল্যাক্স থাকো মা, আমি একটু ল্যাবে কাজ করছি। তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো, এখন রাখি মাই ডিয়ার সুইট মাদার। সাকিনা বেগম হ্যালো হ্যালো ধ্যাত কেটে দিয়েছে। সাকিনা বেগম এবার ছোট পুত্র রৌদ্র চৌধুরীকে ফোন করলেন। রৌদ্র চৌধুরী দেখতে যেমন স্মার্ট তেমনি কথাবার্তাতেও বেশ স্মার্ট। তার রূপ আর কথার জাদুতে অনেক মেয়েই পাগল। বয়স মাত্র 21 বছর। ইঞ্জিনিয়ারিং পড়ছে। কিন্তু কেউ তার মনে জায়গা করে নিতে পারেনি। ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়ার সময় সাকিনা বেগম তাকে কল করেছেন, রিং হয়েই যাচ্ছে কিন্তু রিসিভ করছে না। এভাবে কয়েকবার দেওয়ার পর রৌদ্র চৌধুরী যখন পকেট থেকে ফোন বের করে সেলফি ওঠাতে যাবে, তখনই মায়ের কল আসছে দেখে সাথে সাথে সেটা রিসিভ করল। রৌদ্র, শরীমা, ফোন সাইলেন্ট ছিল তাই দেখতে পাইনি, এখন আদেশ করুন আমার মাতা, আমায় কি করতে হবে? সাকিনা বেগম এবার কড়া হয়ে ধমক দিলেন, কোথায় তুই? এক্ষুনি বাড়ি আয়। রৌদ্র, কেন মা, কি হয়েছে? সাকিনা বেগম, তোর ভাই তো কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। বাড়িতে গন্ডগোল চলছে। অনিক হসপিটালের একটা রোগী মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। রৌদ্র, হোয়াট? ভাইয়াকে কিছু বলনি? সাকিনা বেগম, বলার সুযোগ আর পেলাম কই? ফোনে তো ওকে পাচ্ছি না। নিশ্চয়ই আমার ভয়ে বিয়ের খবরটা গোপন রাখতেই ফোন বন্ধ করে রেখেছে। রৌদ্র, ওকে ওকে, আমি আসছি, টেনশন নিও না। অনিকের ফোনে চার্জ নেই। বাহিরের কিছু কাজ সেরে দুপুরের খাবার খেয়ে আবার চেম্বারে এসে বসল আর ফোনটা চার্জে লাগিয়ে দিল। নার্সটা চেম্বারের দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্যার আসব। অনিক, হ্যাঁ এসো। নার্স, স্যার আপনি কি সত্যি সত্যি বিয়ে করছেন? নার্সের কথা শুনে অনিকের চোখ কপালে উঠে যায়। অনিক, আমি বিয়ে করছি মানে? কি বলছো এসব? নার্স, স্যার তখন যে রোগীটা এডমিট হলো, যাকে আপনি দায়িত্ব নেয়ার কথা বললেন। অনিক, হো, আমি কি বিয়ে করার কথা বলেছি নাকি?
আমি তো ওকে সুস্থ করার দায়িত্ব নিতে চেয়েছি, নার্স। কিন্তু উনার বাবা যে উনার বাড়িতে ফোন করে বললেন আপনার সাথে উনার বিয়ে, আপনি উনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর এটা শুনে তো আমিও, অনেক কি আমিও নার্স ম্যানেজার সাহেবকে বলে দিয়েছি। অনিক আর ম্যানেজার আমার বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দিয়েছেন, তাই তো? নার্সটা এবার মাথা নিচু করে উত্তর দিল, না মানে আসলে স্যার, আপনার বাবাই তো সব সময় এখানে সব খবর উনাকে জানাতে বলেন। অনেক জানি, বাবা এই কাজ আগেও করেছে। ঠিক আছে, তুমি যাও এখান থেকে, খুব ভালো গন্ডগোল বাঁধিয়ে দিয়েছ। নার্সটা তড়িঘড়ি করে চেম্বার থেকে বের হয়ে গেল, আর অনিক কপালের উপর 2 হাত দিয়ে বসে রইল, কারণ বাড়িতে এখন এটা নিয়ে তিল থেকে তাল হয়ে যাচ্ছে। সময় রাত 7টা। অনিক চেম্বারে বসে আছে, বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছে না। হঠাৎ মনে হলো তাহমিনাকে একবার দেখে আসা উচিত। নিজের চিন্তায় ওর ব্যাপারটা মাথা থেকেই বেরিয়ে গেছে। তাহমিনার কেবিনে গিয়ে দেখল সে বেডে বসে আছে, আর তার সামনে বসা কাকে যেন সে বলছে। অনিক ডাক্তার তাহমিনার কেবিনে গেল। তাহমিনা অনিককে দেখতে পেয়ে বলল, আপনি এখানে কেন? আপনি কে? আরে আমি তোমার ডক্টর, তোমাকে দেখতে এসেছি। তাহমিনা তখন বলতে লাগলো, ছাড়ুন আমাকে, আপনি কি করছেন এসব? আমি একজন মানসিক রোগী, তাই বলে আমার সাথে আপনি এসব আচরণ করতে পারেন না। আরে আসবো তো, আমি তো আপনার কাছ থেকে এখনো 1 হাত দূরে, তাহলে আপনি কাকে বলছেন ছাড়ুন? কে আপনাকে ধরে রেখেছে? আমি বুঝতে পারলাম সে একজন মানসিক রোগী, তাই ভয় পেয়ে এসব বলছে। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ধীরে ধীরে তার বেডে বসলাম আর বললাম, দেখুন তাহমিনা, আমি আপনার কেবিনে এসেছি আপনাকে সুস্থ করতে, আর আপনি আমাকে কি অয়থা বকছেন? বের হন আমার বেড থেকে, আপনার মতলব ভালো না। ডাক্তার তখন আশ্চর্য হয়ে বললেন, তোমার মানসিক রোগ ভালো করতে হলে তাহলে অবশ্যই তোমার আমার কথা শুনতে হবে। তাহমিনা আরো বলল, আপনার এত লোভ কেন আমার প্রতি? আপনি আমাকে বিয়ে করতে চান? এর মধ্যেই তাহমিনার বাবা তখনই কেবিনের ভিতরে ঢুকতে গিয়ে অনিককে এখানে দেখে বলে উঠলেন, ওই তো আমাদের জামাই বাবা। যাও বাবা, ভিতরে যাও, তাহমিনার খালাতো বোন এসেছে। পরের দিন রাতে যখন তাহমিনাকে ইনজেকশন দিতে হবে, তাই তাই তাহমিনার কেবিনে গেল অনিক। যখন তাকে ইনজেকশন দিতে গেল ঠিক তখনই সে বলল, আপনি আমার সাথে এমনটা করবে না ডাক্তার বাবু, আমাকে দয়া করুন। আরে ইনজেকশন না নিলে তুমি সুস্থ হবে না, আর তাই তোমাকে ইনজেকশন নিতে হবে, তাহলেই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ছাড়ুন আমায়, আমাকে অন্য কিছু করুন, তাও ইনজেকশন দিয়েন না। অনিক তখন বলল, আচ্ছা আপনি কাউকে পছন্দ করেন? না, আমি কাউকে পছন্দ করি না। অনিক বলল, আমাকে আপনার পছন্দ হয়? তাহমিনা তখন খিলখিল করে হেসে বলল, আমার আপনাকে পছন্দ হয়। ঠিক আছে, তাহলে আমি এখন যা বলবো তাই করবেন। অনিক বলল, এখন আপনি ইনজেকশনটা নিয়ে নিন, না হলে যে আপনাকে সুস্থ করা যাবে না। আপনি ইনজেকশনটা নেওয়ার পর আপনাকে একটা জিনিস খাওয়াবো যেটা আপনি কোনোদিন স্বপ্নেও দেখেননি। এই একটা কথা বলে এর মধ্যেই তাহমিনার খালাতো বোন এসেছে তার কেবিনে এসে বলছে, দুলাভাই। এটা শুনে অনিক জিহ্বা হতে ছোট করে একটা কামড় দিল। তাহমিনাকে দেখতে এসে অনিক একরকম লজ্জাজনক অবস্থাতেই পড়ে যায়। অনিক কি করবে বুঝতে পারছে না। তাহমিনার বাবা বিয়ের ব্যাপারটা বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছেন। বিয়ের প্রস্তুতিও নাকি নেওয়া শুরু হয়ে গেছে। উনি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পারলেই হাফ ছেড়ে বাঁচেন। মেয়ে যে দিন দিন পাগল হয়ে যাচ্ছে, কথায় কথায় বিয়ে বিয়ে করে, শেষে চরিত্রের দোষ ভেবে যদি আর কেউ বিয়ে না করে। তাহমিনার বাবা অনিকের হাত ধরে বলছেন, তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে বাবা। বিয়েটা যত তাড়াতাড়ি সেরে নেবে ততই ভালো। আমি এখন আসি, বাড়িতে সব আয়োজন ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হবে। অনেক কিছু না বলে মুখে জোর করে একটু হাসি এনে মুচকি হাসার চেষ্টা করল। তাহমিনার বাবা শেলিকে নিয়ে হসপিটাল থেকে চলে গেলেন। অনিক এবার তাহমিনার দিকে তাকানোর সাথেই দেখতে পেল তাহমিনা আগে থেকেই অনিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনিক, কি হলো? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তাহমিনা, আপনি অনেক ভালো, আমার বাবার একমাত্র চিন্তা ছিলাম আমি। অনিক তো? তাহমিনা, আমার বিয়ের খবর শুনে বাড়িতে সবাই অনেক খুশি। কি যে চিন্তায় ছিল আমাকে নিয়ে। আচ্ছা, আমি বিয়েতে কোনো শাড়ি পরব বলুন তো? লাল শাড়ি না নীল শাড়ি? অনিক এবার হাসতে হাসতে বলল,
কে বলল আপনি পাগল? আমি তো দেখছি আপনি একদম শেয়ানা পাগল। এরই মধ্যে সব ঠিক করে ফেললেন। তাহমিনা শুধু প্রেমটা কিভাবে করতে হয় সেটাই জানি না। অনিক বলল, ভালোবাসা কারে কয় দেখাবো? তাহমিনা, দেখান তো। তখন অনিক বলল, আমি তোমারে নিজ হাতে ভাতও খাওয়াইয়া দেই। তাহমিনা বলল, খাওয়ান স্যার। অনিক তখন তাহমিনাকে ভাত খাওয়াই দিল। অনিক তখন তাহমিনাকে বলল, আমি যে তোমায় ভাত খাওয়ালাম, এখন তুমি কি আমায় ভাত খাইয়ে দিবে না? স্যার, আমিও আপনাকে ভাত খাইয়ে দেই স্যার। অনিক বলল, দেন। অনিক হা করল। তাহমিনা নিজের হাতে তাকে ভাত খেয়ে দিল। অনিক তখন বলল, এটাই ভালোবাসা, বুঝলে? অনিক আবারও হেসে ফেলল। এভাবেই দু চারটে কথা শুরু করতে করতে অনিক সারা রাত তাহমিনার সাথে গল্প করল আর তাহমিনাকে পছন্দ করে ফেলল। এমন একটা মেয়েকে বউ হিসেবে পেলে তো জীবন হবে সুন্দর। সকালবেলা নার্স কেবিনে ঢোকার সাথেই তার চোখ কপালে উঠে যায়। সে দেখল অনিক চৌধুরী তাহমিনাকে খাবার খাওয়াচ্ছে, তাও আবার নিজের হাতে। এটা দেখার সাথে সাথে নার্স এক দৌড়ে চলে গেল রিসিপশনের ওখানে ম্যানেজারের কাছে খবরটা দিতে। সোহেল চৌধুরী তার হাতে থাকা নিউজ পেপারটা সরিয়ে বলেন, কোথায় ছিলি সারা রাত? অনিক, নাইট ডিউটি ছিল ড্যাড। সাকিনা বেগম চেঁচিয়ে বললেন, কি ডিউটি ছিল তা আমরা সকলেই জানি, মেয়েটি এখন কোথায়? অনিক, ওকে বাড়ি নিয়ে গেছে। আর পরশু আমার বিয়ে। তোমরা সবাইকে খবর দিয়ে সব আয়োজন শুরু করে দাও। এই কথা শুনে সবার চোখগুলো তাদের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। মেঘ আর রৌদ্র চৌধুরী একসাথে বলে উঠল, ভাইয়া, তুই কি সত্যি সত্যি? কথা শেষ করার আগেই সাকিনা বেগম চিল্লিয়ে উঠলেন, একটা পাগল মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ করব না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে অনিক? অনিক, মা, ও পাগল নয়। ও একদম সুস্থ মানুষ। পড়াশোনার কারণেই ওর মাথাটা একটু বিগড়ে গেছে, এই আর কি। আর তাছাড়া আমি তো আছি। আর আমি ওদের কথা দিয়ে ফেলেছি। এখন তোমরা যদি বিয়েতে মতো না দেও, আমি বাড়ি ছেড়ে চলে যাব। সোহেল চৌধুরী এবার হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যেতে পারবে না। তোর বিয়ে ওর সাথেই হবে। এটা শুনে বাড়ির সকলেই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। সোহেল চৌধুরীর একমাত্র দুর্বলতা, তিনি তার ছেলেদের এই বাড়ি থেকে অন্য কোথাও যেতে দেবেন না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার অজুহাত দেখাতে পারলেই তিনি ছেলেদের অনেক বিষয়ে চোখ বন্ধ করে মেনে নেন। সাকিনা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে উনার ঘরে চলে গেলেন। আত্মীয় স্বজনদের খবর দিয়ে বাড়িতে আনা হয়েছে। সন্ধ্যার মধ্যে অনেকেই চলে এসেছেন। হঠাৎ করে বিয়ের খবর শোনায় আনন্দে বাড়িতে দ্বিগুণ পরিমাণ হইচই হচ্ছে। বাড়ি সাজানো হচ্ছে। আগামীকাল সকালে গায়ে হলুদ হবে আর দুপুরের মধ্যে বিয়ের সব কাজ কমপ্লিট করে বিকেলের মধ্যেই বউ নিয়ে নিয়ে বাড়ি ফিরবে। মেঘ অনিকের রুমে উকি দিয়ে দেখল অনিক হেসে হেসে ফোনে কথা বলছে। দরজা থেকে কাশি দিয়ে অনিক বলে উঠল, ভাবি কি খুব হাসায় ভাইয়া? অনিক চমকে উঠে পিছনে ফিরে বলল, ইয়ে মানে, তুই এখানে কি করছিস? যা নিজের কাজ করো। তাহমিনা বিয়ের দৃশ্য দেখে একদম সুস্থ হয়ে যায়। মনে করছে, আমার মতো একটা মেয়ে এত বড় ডাক্তার আমাকে বিয়ে করবে? এটা কি হয়? আসলে অনিক আমাকে সুস্থ করতে গিয়ে আমার সাথে বিয়ের অভিনয় করেছে। যদি আজ অনিক সাহেব আমাকে বিয়ের স্বপ্নটা না দেখাতো, তাহলে আমি হয়তো আর মানসিক রোগ থেকে বের হতে পারতাম না। একদিন রাতে আমি যখন হাসপাতালে ছিলাম তখনই জানতে পারি অনিক অন্য একজনকে ভালোবাসে, কিন্তু সে আমার সাথে এমন অভিনয় করেছিলেন, আমি বুঝতেই পারিনি এটা অভিনয়। এখন তো অনিকের বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে, সবাই বলাবলি করছে একটা মানসিক রোগী অনিক ডাক্তার বিয়ে করতে যাচ্ছে। তাহমিনা ভাবতে লাগলো, আমি এখন সুস্থ হয়ে গেছি। আমি আমার জায়গায় অনিকের ভালোবাসার মানুষকে বসিয়ে দেই। যখন কাজী সাহেব কাবিন করতে যাবে, ঠিক তখন যেখানে আমি থাকার কথা ঠিক সেইখানে অনিকের ভালোবাসার মানুষকে বসিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে চলে গেলাম আমার নিজের বাড়িতে। বাবাকে গিয়ে বললাম, বাবা, অনিক সাহেব আমাকে বিয়ে করবে, এটা ভাবা যায় না। কারণ সে একজন ডক্টর, তার আগে থেকেই একজনকে পছন্দ, আর আমি মাত্র এসএসসি পাস। বাবা, অনিকের যত্ন পেয়ে আমি ভালো হয়ে গেছি বাবা। আমার এখন আর কোনো সমস্যা নেই বাবা। অনিক যদি আমার সাথে এই অভিনয়টা না করত, আমাকে বিয়ে করার স্বপ্ন না দেখাতো, তাহলে হয়তো আমি সারা জীবন পাগলেই থেকে যেতাম। বাবা, অনিক সাহেবের মতো ডাক্তার এ যুগে পাওয়া যাবে কিনা তা সন্দেহ। তার কি মেধা, সে কোনো ওষুধ ছাড়াই আমাকে সুস্থ করে তুলেছে। এদের বলা যায় ডক্টর, কারণ অনিক বুঝতে পেরেছিল আমার রোগটা কোথায়।
আর তার ভালোবাসা পেয়ে আজ আমি পরিপূর্ণ সুস্থ। আল্লাহর কাছে দোয়া করি অনেক যেন হাজার বছর বেঁচে থাকুক।